প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করেই আমি আমার আজকে ক্লাস শুরু করছি। আজকে আমি তোমাদের কাছে বাংলা দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। বাংলা দ্বিতীয় পত্র আজকে আলোচ্য বিষয় হচ্ছে বাক্য ও আসলে বাক্য কাকে বলি সেটা আমাদের আগে তোমাদের জানতে হবে। ঠিক আছে, বাক্য কয়েকটি শব্দের সমন্বয়ে একটি বাক্য গঠিত হয়। ভাষার মূল উপকরণ হচ্ছে কি? বাক্য। এবং বাক্য হলো ভাষার বৃহত্তম একক। বাক্যের ক্ষুদ্রতম একক হলো কি? শব্দ। মানে কতগুলো ক্ষুদ্রতম একক বলতে কি? মানে কয়েকটি শব্দ, মানে একটা মানে আমি একটা শব্দ, তুমি একটা শব্দ, এ ধরনের কয়েকগুলো শব্দ, মানে এগুলি হলো বাক্যের ক্ষুদ্রতম একক। আর এই ক্ষুদ্রতম এককগুলিকে কী বলা হয়? শব্দ বলা হয়। তাই কয়েকটি শব্দকে একত্রিত করে একটি কি বাক্য তৈরি হয়। শব্দকে বাক্যের বাহন বলা হয়। যে সুবিন্যস্ত শব্দ, পদ বা শব্দ সমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তব্যের মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয়, তখন তাকে কি বলা হয়? বাক্য বলা হয়। যেমন সে স্কুলে যাবে, এটা একটি বাক্য। বাক্য কাকে বলে? যে সুবিন্যস্ত পদ বা শব্দ সমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ করা হয়, তখন তাকে কি বলা হয়? বাক্য বলে। বাক্যের কিন্তু দুইটি অংশ আছে। বাক্যের কয়টি অংশ? বাক্যের কি? বাক্যের দুইটি অংশ। ঠিক আছে, বাক্যের দুইটি অংশ আছে। একটি হচ্ছে কি? যথা। যথা এক নম্বর উদ্দেশ্য, দুই নম্বর বিধেয়। ঠিক আছে, উদ্দেশ্য। উদ্দেশ্য বলতে কি বোঝায়? এটা কিন্তু আমি কত প্রকার বা কী প্রকার সেটা কিন্তু কিছুই বলিনি। আমি বলছি বাক্যের দুইটি অংশ। ঠিক আছে, দুইটি। এখন উদ্দেশ্য। উদ্দেশ্য বলতে কি বোঝায়? বাক্যে যে অংশে কি কাউকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, তখন তাকে কি বলা হয়? উদ্দেশ্য বলা হয়। যেমন আমি খোকন এখন বই পড়ছি। যেমন খোকন এখন কে বই পড়ছে? খোকন বই পড়ছে। কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে? খোকনকে উদ্দেশ্য করে বলা হয়েছে। বিধেয়। বিধেয় কি? উদ্দেশ্যকে উল্লেখ করে উদ্দেশ্য সম্বন্ধে যা কিছু বলা হয় তাকে বলা হচ্ছে বিধেয়। বিধেয় যেমন খোকন এখন বই পড়ছে, এটা কি? বিধেয়। বই পড়াটা হচ্ছে বিধেয়, কারণ খোকন বই পড়ছে। ঠিক আছে, এখানে মনে করো খোকন এখন বই পড়ছে। ঠিক আছে, এখানে উদ্দেশ্য হচ্ছে কি? খোকন। ঠিক আছে, আর যদি বলি খোকন এখন বই পড়ছে, এখন বই পড়ছে। ঠিক আছে, এখানে এখানে বিধেয় হচ্ছে কি? বই পড়াটা হচ্ছে বিধেয়। মানে উদ্দেশ্যকে উদ্দেশ্য সম্বন্ধে কিছু বলা হয়। মানে খোকন তো আমরা উদ্দেশ্য যেটা আমরা জানি, সেই জন্য উদ্দেশ্য সম্বন্ধে কিছু বলা হচ্ছে। কি বলা হচ্ছে? বই পড়ছে। এই বই পড়াটা হচ্ছে উদ্দেশ্য, বিধেয়, বিধেয়। হ্যাঁ, এখন একটি বাক্যকে মানে আমরা বাক্যকে কি সার্থক বাক্য কখন বলা হয়? একটি বাক্যকে কখন বলা হয়? একটি বাক্যের যখন প্রত্যেকটা গুণ একটা বাক্যের মধ্যে থাকে, তখন তাকে আমরা কি বলি? একটি সার্থক বাক্য। তাই একটি আদর্শ বা সার্থক বাক্যের কয়টি গুণ থাকা প্রয়োজন? একটি আদর্শ বা সার্থক বাক্যে তিনটি। আমরা যেমন আমরা এখন যদি আমি বলি আমি বই পড়ছি, এটা সার্থক বাক্য। ঠিক আছে, এখন যদি বলে আমি পড়ছি বই, বাক্যটা কি সার্থক? সার্থক নয়। ঠিক আছে, তাহলে একটি সার্থক বাক্য তৈরি করতে হলে কয়েকটি গুণ থাকা প্রয়োজন? একটি সার্থক বাক্য তৈরি করতে হলে তিনটি গুণ থাকা প্রয়োজন। একটি আদর্শ বা সার্থক বাক্যের তিনটি গুণ থাকার
প্রয়োজন। ঠিক আছে, একটি আদর্শ বা সাধারণ বাক্যে কয়টি গুণ থাকা প্রয়োজন? একটি আদর্শ বা সাধারণ বাক্যে 3টি গুণ থাকা প্রয়োজন। কি কি? এক, যথা আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা। 2, আসক্তি। 3, যোগ্যতা। 3, যোগ্যতা। একটি সার্থক বাক্যে 3টি গুণ থাকা প্রয়োজন। এক হচ্ছে আকাঙ্ক্ষা, 2 আসক্তি, 3 যোগ্যতা। আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা, সেটা বলছে আকাঙ্ক্ষা। আমাকে বাক্যের অর্থটা, আমি একটি বাক্য বলছি, সেই বাক্যের অর্থটা কি পরিপূর্ণভাবে শোনার জন্য একটি অর্থ শব্দ বা পদ শোনার পর যে আরেকটা পদ শোনার যে আকাঙ্ক্ষা, মানে কথাটা শেষ হয়নি, আরও মানে আরেকটা কথা বললে সে কথাটা স্বয়ংসম্পূর্ণভাবে শোনা যাবে বা শেষ হবে, তখন যে শোনার যে আকাঙ্ক্ষা সেটাকে বলা হচ্ছে কি, শোনার যে ইচ্ছা সেটাই হচ্ছে কি আকাঙ্ক্ষা। একটি বাক্য পরিষ্কারভাবে, একটি বাক্য পরিষ্কারভাবে শোনার জন্য, একটি বাক্য পরিষ্কারভাবে শোনার জন্য এক পদের পর অন্য পদ, এক পদের পর অন্য পদ বা শব্দ শোনার যে ইচ্ছা, তাকে কি বলে? আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা বলে। ঠিক আছে, যেমন হচ্ছে যে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে। ঠিক আছে, পৃথিবীর চারদিকে ঘুরে যদি বলি তাহলে সম্পূর্ণ হবে বাক্যটি। আর যদি বলি সূর্য পৃথিবীর চারদিকে, তাহলে কি চারদিকে কি, চারদিকে কি বলার পর কি শোনার আরেকটা শব্দ থাকে, তো ওই শব্দটা শোনার যে আকাঙ্ক্ষা সেটা কি বলছে? আকাঙ্ক্ষা। আর সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে। ঠিক আছে, এই হচ্ছে কয়েকটি শব্দ। তাকে বলে কি? আকাঙ্ক্ষা। ঠিক আছে, আসক্তি মনোভাব প্রকাশের জন্য বাক্যের শব্দগুলো কি এমনভাবে পরপর সাজাতে হয় যাতে মনোভাব প্রকাশে বাধাগ্রস্ত না হয়, তাকে কি বলা হয়? এই বাক্যের অসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাস হচ্ছে কি আসক্তি। বাক্যের অসঙ্গতি দুই, আসক্তি। ঠিক আছে, আসক্তি কি হচ্ছে? বাক্যের অসঙ্গতি, বাক্যের অর্থ সংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাস হচ্ছে আসক্তি। বাক্যের অর্থ সংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসী হচ্ছে কি আসক্তি। তিন,
যোগ্যতা, যোগ্যতা যোগ্যতা হচ্ছে বাক্যস্থিত পদসমূহে অর্থগত ও ভাবগত মিলবন্ধনের নাম হচ্ছে যোগ্যতা। বাক্যস্থিত পদসমূহের অর্থগত মিলবন্ধন ও ভাবগত মিলবন্ধনের নাম যোগ্যতা। ভাবগত মিল বন্ধনের নাম যোগ্যতা। ঠিক আছে, এ হচ্ছে যোগ্যতা। যেমন বর্ষার বৃষ্টিতে প্লাবনের সৃষ্টি হয়, এটা একটি যোগ্যতা সম্পন্ন বাক্য, কারণ এদিকে সবগুলো বাক্যই আছে, কারণ বাক্যস্থিত পদসমূহের অর্থগত এবং ভাবগত সমন্বয় রয়েছে। এখানে বাক্যস্থিত যে পদগুলো রয়েছে সেগুলো অর্থগত এবং ভাবগত প্রত্যেকটাই রয়েছে, তাই এদিকে এই বাক্যটি সঠিক। ঠিক আছে, যোগ্যতা। এখন বাক্য কিন্তু বিভিন্ন রকমের, একটা হচ্ছে বাক্যের কয়টি অংশ, আরেকটি হচ্ছে একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকা প্রয়োজন। কিন্তু প্রশ্ন কিন্তু অনেক ধরনের আসতে পারে, যেমন বাক্য কাকে বলে, বাক্যের কয়টি অংশ কী কী, সংজ্ঞা উদাহরণ দাও। আবার যদি বলা হয় বাক্য কাকে বলে, গঠন অনুসারে বাক্যে বা বাক্য কাকে বলে একটি সার্থক বাক্যে কয়টি গুণ থাকা প্রয়োজন, কী কী, এবং প্রত্যেকটি সংজ্ঞা উদাহরণ এরকম আসতে পারে। আবার আসতে পারে হয়তো ঘটনা অনুসারে এখন তোমাদের সামনে আমি আলোচনা করব। আলোচনা করে আমি বিভিন্ন রকমভাবে প্রশ্নটা তোমাদের বলিয়ে দেবো, সেটা দেখে নেব। ঠিক আছে, এখন আমি তোমাদের গঠন অনুসারে বাক্য কাকে বলে সেটা বুঝিয়ে দেব। আসলে গঠন অনুসারে বাক্য তিন প্রকার: সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। ঠিক আছে, গঠন অনুসারে বাক্য তিন সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। যৌগিক বাক্য সরল বাক্য, যে বাক্যে একটি মাত্র কর্তা বা উদ্দেশ্য এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া বা থাকে, তখন তাকে সরল বাক্য বলে। যে বাক্যে একটি মাত্র কর্তা বা উদ্দেশ্য থাকে এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া বা বিধেয় বা থাকে, তখন তাকে কি বলে? সরল বাক্য বলে। যেমন পুকুরে পদ্মফুল জন্ম, এখানে একটি মাত্র কি কর্তা, কোথায়? পুকুরে পদ্মফুল ফুটে, সেটা হচ্ছে কি একটি মাত্র ক্রিয়া, ফুটে। ঠিক আছে, এখন যৌগিক জটিল বাক্য, জটিল বাক্য হচ্ছে যে বাক্যে একটি প্রধান খণ্ড বাক্যের অধীন এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয়, তখন তাকে মিশ্র বা জটিল বাক্য বলে।
যে বাক্যে একটি মাত্র প্রধান খণ্ডবাক্য ও অধীন বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয়ে মিশ্র বা জটিল হয়, তখন তাকে মিশ্র বা জটিল বাক্য বলে। যেমন ধরো সে পরিশ্রম করে, যৌগিক বাক্য পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তখন তাকে যৌগিক বাক্য বলে। যেমন তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি। যেমন পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক এক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য, মানে মিশ্রিত হয়ে সরল বাক্য এবং মিশ্র যে জটিল বাক্যটা সেই দুটা একসাথে মিশ্রিত হয়ে সম্পূর্ণভাবে একটি বাক্য গঠন করে তখন তাকে যৌগিক বাক্য বলা। যেমন চার চুল পেকেছে, এটা একটা বাক্য, কিন্তু এটা জয়েন করে তখন কি বুদ্ধি পাকেনি। কার বুদ্ধি পাকেনি? তার। ঠিক আছে, এখানে দুইটা বাক্য একসাথে যুক্ত করা হয়েছে, আর যুক্তটা হয়েছে কি একটা কিন্তু শব্দ দিয়ে। ঠিক আছে, এভাবে হচ্ছে যৌগিক বাক্যটা হয়। ঠিক আছে, তোমাদের বইয়ে দেখবে বাংলা ব্যাকরণ বইয়ে দেখবে 48-49 পৃষ্ঠা দেখো তোমরা। বাক্যের ভাবগত দিক থেকে বাক্যের একটি শ্রেণীবিভাগ। ভাবগত দিক থেকে বাক্যকে চারটি ভাগে ভাগ করা যায়: বিবৃতিমূলক, জিজ্ঞাসা বোধক, বিস্ময়সূচক, বাচক শব্দ। এটা আসলে বাসা পড়বে, এটা মূল বইয়ে যেহেতু আছে ওগুলোও পড়বে। তারপরে মানে বিবৃতিমূলক বাক্য কাকে বলে, বিবৃতিমূলক বাক্য বা দুই প্রকার: হাবাচক, নাবাচক বাক্য। জিজ্ঞাসা বোধক বাক্য কাকে বলে এটাও দেখবে। তারপরে দেখবে বিস্ময়বোধক বাক্য দেখবে, অনুজ্ঞাবাচক বাক্য দেখবে। এগুলি দেখে আসলে তোমরা পড়লেই তাহলে বুঝতে পারবে কীভাবে বাক্যটা তৈরি করতে হয়। আসলে তোমরা দেখবে মানে আসলে বাক্যকে বিভিন্নভাবে, বাক্য কখনো মানে বিভিন্নভাবে বাক্যের প্রশ্নটা আসে বিভিন্নভাবে। একটা প্রশ্ন হচ্ছে বাক্য কাকে বলে, বাক্য কয়টি অংশ ও কী কী, প্রত্যেক প্রকারের সহ উদাহরণ, এক নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে বাক্যে কি গঠন, বাক্য কাকে বলে, বাক্যকে গঠন অনুসারে কয় ভাগে ভাগ করা যায়, কী কী, প্রত্যেক প্রকারের সহ উদাহরণ। তৃতীয় প্রশ্ন, বাক্য কাকে বলে, ভাবগত দিক থেকে বাক্যের শ্রেণীবিভাগ করে আলোচনা করো। চতুর্থ প্রশ্ন, বাক্য কাকে বলে, একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকা প্রয়োজন ও কী কী, এই প্রত্যেক প্রকার সহ আলোচনা করো। মানে একটা বাক্যকে বিভিন্নভাবে প্রশ্ন দেওয়া যায়। আমি তাই বিভিন্নভাবে তোমাদের প্রশ্নটা পড়াটা বুঝিয়ে দিলাম, তোমরা বাসা ভালো করে পড়বে। এখন আমি তোমাদের কি অভিধান নিয়ে একটু আলোচনা করব। এখন আমি তোমাদের একটু অভিধান নিয়ে আলোচনা করব। তোমাদের মেইন বইয়ের বাংলা ব্যাকরণ বই 64-65 পৃষ্ঠা দেখবে তোমরা। অভিধান বলতে আসলে শব্দের সংগ্রহ জাতীয় গ্রন্থকে বোঝায়, মানে শব্দের বিভিন্ন শব্দের যে সংগ্রহ করা হয়, এই সংগ্রহের যে একটি বই থাকে সেই বইকেই অভিধান বোঝায়। একটি ভাষিক সম্প্রদায়ে তাদের মুখের ভাষার যে সমস্ত শব্দ ব্যবহার করে যে সব শব্দ অভিধানে ভুক্তি দেওয়ার নিয়মকেই অভিধান আসলে বলা হয়। অভিধান বানান শেখার জন্য বিশ্বস্ত গ্রন্থ। বাংলা অভিধান বিভিন্ন প্রকার। অভিধান আসলে বাংলা ভাষার অভিধান রচনার জন্য চেষ্টা করেছেন খ্রিস্টান মিশরীয় ব্যক্তিরা। এদিকে বিভিন্নভাবে অভিধান আলোচনা করা হয়েছে। বাংলা অভিধানের শব্দ সাজানোকে বলা হয় ভক্তি, আর সব ভাষার অভিধানেই শব্দের ভক্তি হচ্ছে বর্ণক্রম অনুসারে সাজানো হয়। বাংলায় 11টি স্বরবর্ণ আছে এবং 39টি ব্যঞ্জনবর্ণ আছে। এই ব্যঞ্জনবর্ণকে যে বিভিন্ন আকারে কীভাবে সাজিয়ে আলোচনা করে কীভাবে করা যায় সেটাই হচ্ছে অভিধান। আর এখানে অভিধানের বিষয় অধ্যায়টা তোমরা ভালো করে পড়ে নিবে, পড়লেই বুঝতে পারবে। আর এদিক থেকে তোমাদের অনেক বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। রিডিং এটার মুখস্থ করার তেমন কিছু নেই, এদিকে শুধু ভালো করে রিডিংটা পড়বে। রিডিংটা পড়লেই তোমরা বহু নির্বাচনী পরীক্ষা যে তোমাদের আগামী 10, 11, 12 তারিখ পরীক্ষা হবে, সেই পরীক্ষায় তোমরা আনসার করতে পারবে। ওই পরীক্ষায় এই রিডিং থেকে তোমাদের অনেক নির্বাচনী কোশ্চেন থাকবে এবং বাক্য প্রকরণ। এবং এর আগে তোমাদের যে ক্লাসগুলো করা হয়েছে, যে মানে এই পরীক্ষার আগে 10 তারিখের আগে পর্যন্ত
যে ক্লাসগুলি করা হয়েছে এই ক্লাসগুলি তোমরা ভালো করে দেখবে। এই ক্লাসগুলির উপরেই তোমাদের বহু নির্বাচনী মার্কের প্রশ্ন থাকবে, তোমরা ভালো করে পড়বে, পড়াশোনা করবে, এই আশা ব্যক্ত করি আমি আমার আজকে ক্লাস শেষ করছি।